Recording in progress. ওকে, লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম যে একটা ভার্টিক্যাল প্লেটের ক্ষেত্রে কিভাবে আমরা হিট ট্রান্সফার রেটটা ক্যালকুলেট করতে পারি এবং তোমার কি পরিমাণ কনডেন্স হতে পারে কনডেনসেশনের ক্ষেত্রে ভার্টিক্যাল প্লেটের জন্য, এবং আমরা ড্রাইভ করেছিলাম যে কিভাবে হচ্ছে হিট ট্রান্সফার কোএফিশিয়েন্টটা ক্যালকুলেট করা যায়। মূলত আমরা ফোর্স কনভেকশন, ফ্রি কনভেকশন এবং কনডেনসেশন অল দিস লেকচারে যেটা ডিসকাস করতেছি যে কিভাবে আসলে আমরা হিট ট্রান্সফার কোএফিশিয়েন্টটা বের করতে পারি। কারণ কোএফিশিয়েন্টটা বের করতে গেলে আমরা দেখেছি যে অনেকগুলো ফ্যাক্টর আছে যার উপরে ডিপেন্ড করে, যেমন জিওমেট্রি একটা ফ্যাক্টর, তারপরে হচ্ছে আমার ওরিয়েন্টেশনটা কিভাবে আছে সেটা একটা ফ্যাক্টর। সো প্রত্যেকটা ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা দেখেছি যে হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট আমরা যখন বের করি তখন ভ্যালুটা ডিফারেন্ট হয়। প্রি কনভেকশনের ক্ষেত্রেও আমরা সেটা দেখেছি এবং ডিফারেন্ট কোরিলেশন দেখেছি, যে কোরিলেশনগুলো ব্যবহার করে আমাদেরকে হিট ট্রান্সফার কোএফিশিয়েন্টগুলো বের করতে হয়। সো এখানেও আমরা একটা ইকুয়েশন ড্রাইভ করেছি যেটা হচ্ছে ভার্টিক্যাল স্কোয়ার প্লেট যদি হয় সেখানে আমরা কিভাবে হিট ট্রান্সফার রেটটা বের করতে পারি, এবং এখানেও আমাদের হচ্ছে হিট ট্রান্সফার রেট বের করার জন্য আমরা যে ইকুয়েশনটা পেয়েছি সেটা ব্যবহার করে এখানে একটা প্রবলেম দিয়েছিলাম, যেখানে we need to calculate the heat transfer rate and mass of steam কতটুকু প্রডিউস হচ্ছে সেটা বের করা। তো প্রবলেমগুলো বিভিন্ন ভাবে থাকতে পারে। অনেক সময় বলতে পারে যে কতটুকু, যদি আমার একটা টিউব হয় তাহলে পার লেন্থ অফ টিউবে আমার বের করতে বলতে পারে যে হিট ট্রান্সফার রেটটা কেমন, অথবা মাস অফ স্টিম কতটুকু কনডেন্স হবে সেটা বের করতে বলতে পারে। সো এখানে আমাদের এই প্রবলেমটা, এবং আমাদের রেনল্ডস নাম্বারটাও দেখতে হবে, কারণ ইকুয়েশন গুলো একটু ডিফার করে। যদি এটা ল্যামিনার ফ্লো হয় তাহলে একরকম, ট্রানজিশন কেসে একরকম, আবার যদি টার্বুলেন্ট কন্ডিশন হয় সেই ক্ষেত্রে কিছুটা ডিফার করে। সো সেই ডিফারেন্স গুলো আমাদেরকে কনসিডার করতে হবে। এবং আমরা যে ইকুয়েশনটা দেখেছিলাম, যদি আগের ইকুয়েশনটা দেখি তাহলে এইখানে এইচ mu square by g to the power 1/3 by k, that's basically equivalent to Nusselt number, because this mu square by g will give you a distance term, like we know Nusselt number equal to is d by k. So সেই ক্ষেত্রে this Nusselt number equal to, so from here we can calculate is, and this is the fluid properties. So fluid properties we use করে we can calculate A's, and here the relationship is 1.47 Reynolds number to the power minus 1/3, যেটা আমরা পেয়েছি, এবং Reynolds number less than 30. So Reynolds number যদি less than 30 হয়, is considered যে ফ্লোটা ল্যামিনার ফ্লো। তারপরে রেনল্ডস নাম্বারটা যদি বাড়তে থাকে তাহলে এই ইকুয়েশনটা কিছুটা চেঞ্জ হয়, এন্ড there has some correlation যেটা ইউজ করে আমাদের যদি হায়ার রেনল্ডস নাম্বার হয় সেক্ষেত্রে কোরিলেশনগুলো ইউজ করতে হবে। সো এখানে ফ্লো রিজিম গুলা বলা আছে যে যদি রেনল্ডস নাম্বার আমার লেস দ্যান 30 হয় তো সেটা ওয়েভ ফ্রি এবং আমার হচ্ছে ল্যামিনার রিজনে আছে। সো সেই ক্ষেত্রে আমরা we can use that equation. যদি 30 থেকে 1800 এর মধ্যে রেনল্ডস নাম্বারটা থাকে, দ্যাটস flow region is called wavy region, laminar, but there will be some wave formation in the flow region. So এটা কিছুটা যে স্ট্রিমলাইন ফ্লো থাকবে, কিন্তু সেখানে কিছুটা ওয়েভি রিজন তৈরি হবে, বাস গ্রেটার দ্যান 1800 হলে পারে, যেটা মোটামুটি যে স্টিম লাইন গুলা আছে সেগুলা ব্রেকেজ হয় এবং সেখানে টার্বুলেন্ট ক্রিয়েট হয়। তো সেই ক্ষেত্রে ইকুয়েশনটাও আমাদের একটু ডিফারেন্ট হবে।
সো এখানে ফিল্ম রিনল্ডস নাম্বারের ক্ষেত্রে ল্যামিনারের ক্ষেত্রে আমরা দেখেছি যে লেস দেন 30 হলে পারে উই নো যে 1.47 ইনটু রিনল্ডস নাম্বার টু দি পাওয়ার 1/3, বাট যদি ওয়েভি রিজন হয় we can use this equation Reynolds number divided by 108 Reynolds number to the power 1.22 minus 5.2. We can use this equation to calculate. So for a certain flow condition we can calculate the Reynolds number and check the Reynolds number where the flow region is, and then we can use the equation. Turbulent flow high, then we can use this flowing equation. Reynolds number divided by 8750 plus 58, Reynolds number to the power 0.5 into Reynolds number to the power 0.75 minus 253. So we can use this equation if it's turbulent flow regime to the power. এখানে একটা প্রবলেম দেওয়া আছে, you can solve by yourself. The outer surface of a vertical tube which is 1 meter long and has outer diameter 80 mm is exposed to a saturated steam at atmospheric pressure and is maintained at 50 degrees Celsius by the flow of cold water through tube. What is the rate of heat transfer of the coolant and what is the rate at which the steam is condensed at the surface? So আমাদের steam condense কতটুকু হচ্ছে সেটা সারফেসে আমরা বের করতে পারি, that m is q by lambda. So once we have the heat transfer heat rate, কতটুকু heat transfer হচ্ছে বা total amount of heat transfer is a delta, is a delta থেকে আমরা heatটা পেতে পারি, then divide by lambda we can get value of condensation, the total কতটুকু condense হলো condensation rate আমরা বের করতে পারি. So once you have the heat transfer rate, then আমরা হচ্ছে এটা বের করতে পারি যে কতটুকু আমার কনডেন্স হচ্ছে সেটা আমরা বের করতে পারি। সো ক্যালকুলেশনের জন্য আমাদেরকে চেক করতে হবে রিনল্ডস নাম্বার, যে কোন ফ্লো রিজিং কোনটাতে পড়তেছে সেটার উপর বেস করে আমাদেরকে ক্যালকুলেশনগুলো করতে হবে। যদি দেখা যাচ্ছে হরিজন্টাল টিউব হয় সেই ক্ষেত্রে কিন্তু হরিজন্টাল টিউবে এই ধরনের মোস্টলি ল্যামিনার ফ্লো কনসিডার করে আমাদের ক্যালকুলেট করতে হয়, কারণ এত লং ডিস্টেন্স ট্রাভেল করতে হয় না লিকুইডকে। সো সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটাও কিছুটা চেঞ্জ হবে হরিজন্টালের ক্ষেত্রে। সো ইনক্লাইন প্লেট হলে পরেও কিছুটা চেঞ্জ হবে, যদি ভার্টিক্যাল না হয়ে ইনক্লাইন প্লেট হয় ইকুয়েশন মোটামুটি সেমই থাকবে, কিন্তু চেঞ্জ হবে যেটা হচ্ছে যে আমরা জানি যে কেন লিকুইড নিচের দিকে পড়তেছে। আমরা যখন ক্যালকুলেশন করেছিলাম ভার্টিক্যাল প্লেটের ক্ষেত্রে, তখন যখন ফ্লুইডে ওয়েট ক্যালকুলেট করেছিলাম mg was in vertical direction. So যদি ইনক্লাইন প্লেট হয় তাহলে আমাকে সেই জির সাথে cos থিটাটা ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ ভার্টিক্যাল ডিরেকশনে ওই ফোর্সটার যে ভ্যালু সেটা আমাকে নিতে হবে। সো ওখানে যেমন mg ছিল, এখানে হবে mg cos থিটা। সো থিটার ভ্যালুটা আমরা এখানে বসাইলে আমরা ভার্টিক্যাল ডিরেকশনে ফোর্সের ভ্যালুটা ম্যাগনিটিউডটা পাবো, সেটা আমাদের ইউজ করতে হবে। সো দ্য রিলেশনশিপ উইল বি অ্যাজ সেম অ্যাজ আমাদের যেটা ছিল যে 0.943 ভার্টিক্যাল টিউবের ক্ষেত্রে রো জি। সো এই জি এর জায়গায় আমাকে জি cos থিটা ইউজ করতে হবে, আদার্স উইল বি সেম। আমরা যদি ইনক্লাইন্ডের সাথে ভার্টিক্যাল এবং ইনক্লাইন্ডের ভার্টিক্যালের জন্য যে ক্যালকুলেশন আছে সেটা থেকে সরাসরি আমার যদি সেই ক্যালকুলেশনটা থাকে সরাসরি cos থিটা টু দি পাওয়ার 1/4, যেহেতু আমাদের এখানে 1/4 আছে, ডিফারেন্স বেসিক্যালি cos থিটা টু দি পাওয়ার 1/4। সো এটা দিয়ে মাল্টিপ্লাই করলেও আমি ইনক্লাইনটা পেয়ে যাব। সো কোনো একটা ইনক্লাইন সারফেসের জন্য আমি যদি ভার্টিক্যাল সারফেসের জন্য যেটা হবে সেটাকে যদি আমি জাস্ট বিভিন্ন ডিগ্রিতে আসলে চেঞ্জ করি, সেটা আসলে ভ্যারি করবে cos থিটা টু দি পাওয়ার 1/4 এই রিলেশনশিপে। যদি হরিজন্টাল হয়, হরিজন্টাল টিউবের ক্ষেত্রে the average heat transfer coefficient for film condensation on the outer surface of the horizontal tube যদি হয় তাহলে ইকুয়েশন সেম, the constant value যেটা আছে এটা it will be changed. এখানে ছিল 0.943, এখানে হবে 0.725। যদি একটি স্ফেরিক্যাল সারফেস হয় তাহলে এই কনস্ট্যান্টটাকে আমরা 0.815 দিয়ে রিপ্লেস করতে পারি। সো স্ফেরিক্যালের ক্ষেত্রে আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি।
a comparison of the heat transfer coefficient relation for vertical tube height L and horizontal tube diameter D যদি হয় সেক্ষেত্রে at what condition আমার দেখা যাচ্ছে যে ভার্টিক্যাল এবং হরিজন্টাল সেম হতে পারে। সো আমরা দেখছি যে ডিফারেন্সটা এখানে হচ্ছে যে 0.943 ছিল, এখানে 0.725। সো এটাকে যদি আমি 0.725 দিয়ে ডিভাইড করি তাহলে ভার্টিক্যালের সাথে হরিজন্টালের যে রিলেশনশিপটা হবে সেটা হচ্ছে হরিজন্টাল টিউবের জন্য জি, আর হচ্ছে কি বলে the horizontal heat transfer coefficient relationship for a vertical tube of a height L and horizontal tube diameter D. So horizontal এর ক্ষেত্রে আমার হচ্ছে বেসিক্যালি ডায়ামিটারটা এখানে রোল করতেছে, আর ভার্টিক্যাল টিউবের ক্ষেত্রে we are considering L. So এটা যদি ডিভাইড করি 1.25 D by L to the power 1/4. So this is the relationship. এবং আমি যদি বলি যে কোন ক্ষেত্রে এই দুটো সমান হবে সেটাও কিন্তু বের করা সম্ভব, যে ভার্টিক্যাল ইন দ্যাট কেস আমি ডি এবং এল এর মধ্যে একটা রিলেশনশিপ বের করতে পারি যে আমার লেন্থ কতটুকু হলে আমার হরিজন্টাল নাকি ভার্টিক্যাল হলে আমার বেটার হচ্ছে আমি হিট ট্রান্সফার রেট পাবো। তো এই দুটো যদি আমি সমান ধরি তাহলে এল এবং ডি এর মধ্যে একটা রিলেশনশিপ হবে। সমান মিন্স দিস রেশিও ইজ 1 যদি কনসিডার করি, then L equal to 1.29, it will give you 2.77 D. So L এবং 2.77 D এর মধ্যে একটা রিলেশনশিপ। সো একটা ডি এর থেকে 2.77 টাইমস হয়, তাহলে এটা হরিজন্টালি থাকলেও যে পরিমাণ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা পাবো এটা ভার্টিক্যাল করলেও একই কোএফিসিয়েন্ট পাবো। কিন্তু দেখা যাচ্ছে এল এর ভ্যালু যদি এটা থেকে বেশি হয়, গ্রেটার দেন 2.77 হয়, ইন দ্যাট কেস কিন্তু আমার ভার্টিক্যালের থেকে হরিজন্টালের আমার হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা বেশি হবে। কারণ ভার্টিক্যালের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফিল্মটা তৈরি হয় রেজিস্ট্যান্সটা বেশি হয়, হরিজন্টালের ক্ষেত্রে দেখা যাচ্ছে সারফেসটা মোর এক্সপোজড হয়ে যায়। সো এবং ওখানে ফিল্মের লেন্থ আস্তে আস্তে বড় হয়, হরিজন্টালের ক্ষেত্রে সেইটা কিছুটা কম হয়, যার কারণে দেখা যায় যে if the length is greater than 2.77 D, in that case horizontal arrangement is better. সো আমরা দেখতে পারি যে আমার ভার্টিক্যালের জন্য at what আমার যদি একটা সার্টেন ডায়ামিটারের পাইপ থাকে সেটা কত লেন্থ পর্যন্ত, লেন্থটা কত হলে এটা হরিজন্টাল ভার্টিক্যাল ইফেক্টটা কেমন হবে সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করে বের করতে পারি। একটা প্রবলেম দেওয়া আছে 100 টিউব অফ 12.5 millimeter diameter arranged in square array and exposed to atmospheric steam. Calculate the mass of steam condensed per unit length of tube. Mass of steam condensed per unit length of tube এটা আমাদেরকে বের করতে বলছে। ওয়াল টেম্পারেচার দেওয়া আছে 98 ডিগ্রি সেলসিয়াস। সো পার ইউনিট লেন্থ বের করতে বলছে, দ্যাট মিনস আমাকে কিউ বাই এল টা আমাকে বের করতে হবে। কিউ বাই এল আমাকে বের করতে হবে পার ইউনিট লেন্থের জন্য, দ্যাট মিনস এইচ কিউ বাই এল ইকুয়াল টু এইচ ইন্টু এ বাই এল টি স্যাট মাইনাস টি ওয়াল। ওয়াল টেম্পারেচার আমাদের এটা যদি অ্যাটমসফেরিক প্রেসার বলছে, দ্যাট মিনস আমার হচ্ছে স্যাচুরেশন টেম্পারেচার ইজ 100, atmospheric temperature 98 হচ্ছে আমার ওয়াল টেম্পারেচার। সো এন্ড আদার ফ্লুইড প্রপার্টিজ উই ক্যান ক্যালকুলেট যে আমার কি পরিমাণ হিট রেট হচ্ছে ফ্রম দিস ইকুয়েশন। যেহেতু হরিজন্টাল বলছে, হরিজন্টালের ক্ষেত্রে 0.725 হচ্ছে আমার কনস্ট্যান্ট টার্মটা, 0.943 যদি এটা ভার্টিক্যাল হতো, স্ফেরিক্যাল হলে আমরা দেখেছি 815। So this equation we can get H, and H এর ভ্যালুটা ইউজ করে we can get Q by L. Q by L বের করলে আমরা পার ইউনিট লেন্থে কিন্তু কতটুকু কনডেনসেশন হতে পারে সেটাও বের করতে পারি। সো স্টিমের ক্ষেত্রে তার মানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ স্টিম যদি আমি কনডেন্স করতে চাই বা আমার কনডেন্স করা দরকার হয় একটু
ট্রান্সফার এ সার্টেন অ্যামাউন্টের ফিট, তাহলে কতটুকু লেন্থের পাইপ লাগবে সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। পার ইউনিট লেন্থে, মানে পার ইউনিট লেন্থে কতটুকু কন্ডেন্স হচ্ছে আমি জানি। সো একটা সার্টেন অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফারের জন্য অথবা সার্টেন অ্যামাউন্ট অফ হচ্ছে আমার স্টিম কন্ডেন্সেশনের জন্য কত কত লেন্থের পাইপ লাগবে সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, এইটা ছাড়াও আমরা Recording stopped. এই শাহাদাত, ক্লাস শুরু কর।